হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর পাঠ্য আমি দেখি কবিতাটি, যেটি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। আজকে পর্ব 1, অর্থাৎ এটার ওপর আজকে আমাদের প্রথম ক্লাস। কবিতা সম্পর্কে আলোচনায় যাবার আগে আমরা প্রথমেই কবি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা করে নেব, তার সম্পর্কে প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা সেরে নেব। কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয় 26শে নভেম্বর 1933 খ্রিস্টাব্দে দক্ষিণ চব্বিশ পরগনার বহরু নামে একটি গ্রামে, অর্থাৎ মৃত্যু হয় 23শে মার্চ 1995 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে। খেয়াল করো, অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই তিনি হরিপদ কুশারির প্রভাবে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন, অর্থাৎ বামপন্থী মতাদর্শে দীক্ষিত হচ্ছেন। স্কুলে পড়বার সেই সময় থেকেই তিনি নবোদয় নামে একটি হাতে লেখা পত্রিকা বার করতেন। শুধু তাই নয়, রূপচাঁদ পক্ষী ছদ্মনামে তিনিও কিন্তু কবিতা লিখতেন নিজে। এর পরবর্তীকালে কবি শক্তি চট্টোপাধ্যায় যখন তিনি কলেজে পড়ছেন, তখন তিনি কৃত্তিবাস পত্রিকায় যোগদান করেন, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় যার অন্যতম সম্পাদক এবং সদস্য ছিলেন, সে কৃত্তিবাস পত্রিকায় যোগদান করেন এবং ক্রমশই কৃত্তিবাস কবি গোষ্ঠীর অন্যতম একজন প্রধান কবি হয়ে ওঠেন আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায়। তার অনেকগুলোই কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেগুলোর মধ্যে রয়েছে হে প্রেম, হে নৈঃশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি। আর যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেই কাব্যগ্রন্থটি হলো যেতে পারি কিন্তু কেন যাব। খেয়াল রাখতে হবে, এই কাব্যগ্রন্থটির জন্যই কবি 1983 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হচ্ছেন। তার উপন্যাসও আছে কয়েকটি, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে দুটি। একটি হলো কুয়োতলা এবং আরেকটি হলো অবনী, বাড়ি আছো। এবারে এই যে আমি দেখি কবিতাটি, এর মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থের নাম হচ্ছে অঙ্গুরিতোর হিরণ্যজল। বেশ কাব্যিক, বেশ ছন্দময় একটা নাম। তাহলে কবি সম্পর্কে আমরা কি জানতে পারলাম? কবি তিনি কিন্তু ছোটবেলা থেকেই বামপন্থী মতাদর্শে দীক্ষিত হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছেন। তিনি নিজে একটি হাতে লেখা পত্রিকা বার করতেন। পরবর্তীকালে কৃত্তিবাস যে কবি গোষ্ঠী, তার অন্যতম সদস্য এবং সক্রিয় একজন লেখক হিসেবে পরিচিতি অর্জন করছেন। অর্থাৎ ছোটবেলা থেকেই একদিকে যেরকম লেখালেখি, অন্যদিকে তার নিজস্ব একটা আদর্শ নিয়ে তিনি বেঁচেছেন। এবারে এসো আমি দেখি কবিতাটির প্রসঙ্গে। সাহিত্যিক সমালোচক ধ্রুবকুমার মুখোপাধ্যায় একদা এক আলোচনায় বলেছিলেন যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা গড়ে ওঠে একান্ত প্রকৃতি নির্ভরতাকে কেন্দ্র করে, অর্থাৎ প্রকৃতির প্রতি গভীরভাবে নির্ভরশীলতা, প্রকৃতির কোলে আশ্রয় পাবার কামনাই তাঁর কবিতার ছত্রে ছত্রে ব্যক্ত হয়। আমি দেখি কবিতাটিও তার ব্যতিক্রম নয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ নাগরিক জীবন যাপনে কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি শারীরিক এবং মানসিকভাবে পীড়িত। কারণ শহর জীবনের যে যান্ত্রিকতা, যে একঘেয়েমি, যে ব্যস্ততা কবিচিত্তকে পীড়িত করে, তাকে মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ করে তোলে। আর সেই জন্যেই সেই ক্লান্তি,
সেই কুশ্রিতা, সেই গ্লানিময়তার হাত থেকে মুক্তি পেতেই তিনি প্রকৃতির কোলে আশ্রয় পেতে চান। আমরা পুরো কবিতাটা একবার পড়ে নিচ্ছি, তারপরে লাইন ধরে ধরে আলোচনায় যাব। কবি কি বলছেন? গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তাহলে কবি কি দেখতে চাইছেন? কবি তার বাগানে সবুজ গাছের বিস্তার দেখতে চাইছেন। কেন তার এই আকুল প্রার্থনা? কারণ ওই যে বললাম, প্রকৃতি নির্ভরতা। নাগরিক কবি দীর্ঘ নগর জীবন যাপনে ক্লান্ত, শারীরিক এবং মানসিকভাবে তিনি বিপর্যস্ত। এই অবস্থায় তিনি শরীরের সতেজতা এবং মনের আরোগ্য লাভের জন্য গাছকে আঁকড়ে ধরে প্রাণের সজীবতায় বেঁচে থাকতে চেয়েছেন। শারীরিক মানসিক সুস্থতার জন্য তিনি বলছেন তার বাগানে শুধু গাছ এনে বসাতে। কারণ তার শরীরের মনের উপশমের জন্য যে অসুস্থতায় তিনি অসুস্থ, সেই অসুস্থতা থেকে মুক্তির জন্য গাছের সবুজের স্নেহ স্পর্শটুকু তার খুব দরকার। সেই জন্য কি বলছেন? গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? আরোগ্যের জন্য। কিসের এই আরোগ্য? আমরা এইমাত্র যেটা বারবার দেখছি, যে দীর্ঘ শহর জীবন যাপনে যে ক্লান্তি আমাদের দেহ মনকে অবসন্ন করে, যে একঘেয়েমি, যে যান্ত্রিকতা, যে ব্যস্ততা আমাদেরকে পীড়িত করে, ক্লান্ত করে, সেই ক্লান্তির হাত থেকে মুক্তির জন্য, সেই শরীরের মনের আরোগ্যের জন্য গাছের ওই সবুজটুকু কবির ভীষণভাবে দরকার। এবং সেই জন্যেই কবি বলছেন তার বাগানে গাছের সমারোহ, গাছের বিস্তার তিনি দেখতে চান। কবি অরণ্য প্রিয় মানুষ। অরণ্য তার বড় প্রিয় নিভৃত পর্যটন স্থল। শহরে থেকে থেকে, শহরের একঘেয়েমিতে তিনি যখন ক্লান্ত হয়ে উঠেছেন, দম বন্ধ হয়ে এসেছে তার, তখন ইচ্ছে সত্ত্বেও তিনি কিন্তু জঙ্গলে যেতে পারেননি। কারণ তার সামাজিক দায়বদ্ধতার কারণে, এই সামাজিক দায়বদ্ধতার কারণে, এই কর্তব্য কর্মের তাগিদে তাকে শহরেই যেতে হয়েছে। এবং সেই কারণেই তার আক্ষেপ, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি। তার বদলে কি হয়েছে? বহুদিন শহরেই আছি। তিনি বাধ্য হয়েছেন দীর্ঘদিন শহরে থাকতে। এই ক্লান্তি, এই হতাশা, এই অবসন্নতার মধ্যে দিনও যাপন করতে। এবং দীর্ঘদিন এই নাগরিক জীবন যাপনের সূত্রে কবি কি অভিজ্ঞতা অর্জন করেছেন? শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। অনটন কথাটার মানে হচ্ছে অভাব, তাই তো? তাহলে শহরে সবুজের অনটন ঘটে।
কেন শহরে সবুজের অনটন ঘটে? তার কারণ শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এখানে যদি আমরা এখানে চট করে একটু লিখে নিই যে শহরের অসুখ বলতে কবি কি বোঝাচ্ছেন, এক কথায় যদি আমরা বুঝে নিতে চাই তাহলে সেটা আর কিছুই নয়, নগরায়ন, অর্থাৎ আরবানাইজেশন। শহরে তোমরা জানো যে শহরে নির্বিচারে চলে বৃক্ষনিধন। সেখানে মাথা তুলে দাঁড়ায় একের পর এক গগনচুম্বী অট্টালিকা। সবুজ গাছের অরণ্য হারিয়ে সেখানে গড়ে ওঠে কংক্রিটের জঙ্গল। সুতরাং এই যে নগরায়ন নামক শহরের যে অসুখ, তারই ফলে শহর থেকে সবুজ হারিয়ে যেতে থাকে। কবি সেটাকেই বলছেন যে শহরের আজ অসুখ করেছে, নগরায়ন নামক এই অসুখ হাঁ করে সমস্ত সবুজ গিলেই খাচ্ছে, আর তার ফলেই শহরে আজ সবুজের বড্ড অভাব, বড্ড অনটন। কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হবে, কবিকে তো বেঁচে থাকতে হবে, শরীরে এবং মনে সুস্থ হয়ে বেঁচে থাকতে হবে। তাই সেই শারীরিক সুস্থতা এবং মানসিক সতেজতার জন্য কবির একমাত্র অবলম্বন গাছ দেখে যাওয়া। তাই তিনি নির্দেশ দিচ্ছেন, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। তার চোখ কি চায়? সবুজ। তার দেহ কি চায়? সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ এই যে আমাদের শরীরের অসুস্থতা, এই যে আমাদের মানসিক অবসন্নতা, তার হাত থেকে আমাদের রক্ষা করতে পারে কেবল সবুজ গাছের স্নেহ স্পর্শ। কারণ দিগন্ত বিস্তৃত সবুজ গাছপালা দেখলে চোখ তার আরাম খুঁজে পায়, শরীর তার হারানো সতেজতাকে ফিরে পায়। সেই জন্যেই কবি বলছেন তার বাগানে গাছেদের বিস্তার ঘটাতে, গাছ তুলে এনে বাগানে বসাতে। তবেই তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন। একটু খেয়াল রাখতে পারো তোমরা যে এই যে নাগরিক একজন কবি, দীর্ঘ নগর জীবন যাপনে ক্লান্ত, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যে মানুষটা শারীরিক মানসিক সুস্থতার জন্য সবুজ গাছের সান্নিধ্য প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা, সবুজ গাছের জন্য সেই আকুলতা কবির একার ব্যক্তিগত আকুলতা নয়। এখানে একটু খেয়াল করো, সবুজ গাছের জন্য কবির আকুলতা কেবল ব্যক্তিগত আকুলতা বা মনোবাসনা নয়, বরং সেটা কি? বরং তা সুস্থতা, সজীবতা আর সতেজতার জন্য। বিশ্ব মানবের প্রার্থনা। অর্থাৎ আজকে কবি যে প্রার্থনা করছেন, যে নির্দেশ দিচ্ছেন, যে আকুলতা, যে আকুতি তার কণ্ঠে ফুটে উঠছে, যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। আমার চোখ সবুজ গাছের বিস্তার দেখতে চায়,
আমার দেহ সবুজ বাগানের সান্নিধ্য লাভ করতে চায়। এই আকুলতা, এই মনোবাসনা কেবল কবির একার নয়, বরং শারীরিক মানসিক আরোগ্যের জন্য, সবুজের জন্য, সুস্থতার জন্য বিশ্ব মানবের প্রার্থনা। আজকে বিশ্ববাসী আমরা সকলেই জানি যে বিশ্ব উষ্ণায়ন কি হারে বেড়ে চলেছে, এবং যদি এটাকে এখনই কমানো না যায়, থামানোর কথা আমরা বলতে পারি না, সেই স্পর্ধাই আমাদের নেই, অন্তত কমানোর দিকেও যদি আমরা নজর না দিই, তাহলে অচিরেই আমাদের এই ব্লু প্ল্যানেট, এই সুন্দর পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এই পৃথিবীকে বাঁচাতে পারে এই নগরের অসুখ থেকে, নগরায়ন নামক এই হিংস্রতার হাত থেকে এই পৃথিবীকে বাঁচাতে পারে একমাত্র সবুজ গাছপালা। সেই জন্যেই সবুজের জন্য, সবুজের স্নেহ স্পর্শ লাভের জন্য কবির আকুলতা বা প্রার্থনা কবির তথা সমগ্র বিশ্ব মানবের প্রার্থনা হয়ে উঠছে। ক্লিয়ার তাহলে সবার কাছে? তাহলে একটু আমরা ছোট্ট ছোট্ট করে যেটা আলোচনা করে নেব, সেটা হচ্ছে আমি দেখি। কবিতার নাম আমি দেখি। কে কি দেখতে চেয়েছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর বাগানে সবুজ গাছের সমারোহ দেখতে চেয়েছেন। কবি কেন সবুজ গাছের সমারোহ দেখতে চেয়েছেন? কারণ দীর্ঘ নগর জীবন যাপনে ক্লান্ত, পীড়িত এবং শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত কবি তার শরীরের সুস্থতা ও মনের আরোগ্যের জন্য তার বাগানে সবুজ গাছের বিস্তার দেখতে চেয়েছেন। কবি দীর্ঘদিন কোথায় যেতে পারেননি, দীর্ঘদিন ধরে কোথায় থাকতে বাধ্য হয়েছেন? কবি দীর্ঘদিন জঙ্গলে যেতে পারেননি, কবি দীর্ঘদিন শহরেই থাকতে বাধ্য হয়েছেন। এবার এই যে কবি দীর্ঘদিন জঙ্গলে যেতে পারলেন না, তার ফলে কি হলো? তার ফলে দীর্ঘ নগর জীবন যাপনে তিনি বাধ্য হলেন। নাগরিক জীবনের কুশ্রিতা, গ্লানিময়তা তাকে শারীরিক মানসিকভাবে ক্লান্ত, অবসন্ন করে তুলল। আর তিনি উপলব্ধি করতে পারলেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, যার ফলেই কিনা শহরে সবুজের অভাব দেখা দেয়। সবুজ অরণ্য হারিয়ে গিয়ে সেখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়। এই অবস্থায় যদি সুস্থভাবে বাঁচতে হয়, যদি শারীরিক মানসিক আরোগ্য লাভ করতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে সবুজ গাছ তুলে এনে বাগানে বসানো। কারণ দিগন্ত বিস্তৃত সেই গাছেদের সমারোহে চোখ তার আরাম খুঁজে পাবে। দেহ চাইছে সবুজ বাগানের সান্নিধ্য। তাই কবি তথা সমগ্র বিশ্ব মানবের প্রার্থনা তাদের সুস্থতা, তাদের সজীবতা, তাদের সতেজতার জন্য যেন সবুজ গাছ লাগানো হয়। সবুজ গাছের সমারোহে আমাদের এই পৃথিবী যেন আরো আরো সতেজ হয়ে ওঠে। ক্লিয়ার সবার কাছে কবিতাটা? খুব ভালো করে পড়ে নেবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, যেখানে আমি সমগ্র কবিতাটির ওপরে একটি মর্মার্থ আলোচনা করে দেব, যে কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন। ততদিন সবাই খুব ভালো থাকবে, খুব ভালো করে পড়া করে নেবে, এবং যেহেতু ছোট্ট ছোট্ট কবিতা, কাজেই লাইন ধরে ধরে পড়বে, কারণ যাতে এমসিকিউ আর এসএকিউতে একদম 30-এ 30 নম্বর তোমাদের চলে আসে। তার জন্য অতি অবশ্যই টেক্সট বই পড়াটা কিন্তু খুব জরুরি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যারা করে রেখেছো তারা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে চ্যানেলে কিছু পোস্ট হলেই তোমাদের কাছে সেটার একটা
একটা ইন্টিমেশন চলে আসে, নোটিফিকেশান চলে আসে, সেটা খেয়াল রাখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে নাও, যাতে তোমাদের পড়াগুলো পর বুঝে নিতে কোনো অসুবিধে না হয়। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।